এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। ভারতের আকাশে এখন ছড়িয়ে আছে এক অদ্ভুত গন্ধ, ষড়যন্ত্রের গন্ধ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর একজন অফিসার যখন ভারতের মাটিতে ধরা পড়ে গেল, তখন ওয়াশিংটন থেকে ইসলামাবাদ পর্যন্ত ছড়িয়ে পড়ল আতঙ্ক। কিভাবে এমনটা সম্ভব হলো? একজন মার্কিন সেনা অফিসার ভারতীয় গোয়েন্দাদের হাতে গ্রেফতার। এটা কি কেবলই কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় আন্তর্জাতিক খেলা? আজকের ভিডিওতে আমরা জানব সেই সমস্ত গোপন তথ্য যা শুনে আপনি নিজেই বলবেন এ যেন বাস্তবের চেয়ে অবিশ্বাস্য এক গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ভারতের গোয়েন্দা সংস্থার হাতে আটক হয়েছে মার্কিন সেনাবাহিনীর অ্যাক্টিভ মেজর। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জেমস ওয়াটসন, বয়স 58। তাকে মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি এলাকা থেকে আটক করা হয়েছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, তথ্য পাচার এবং বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ শুরু হয়েছে। ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা গেছে, জেমস ওয়াটসন কোনো একক অপারেশনের অংশ ছিলেন না। তিনি একটি বৃহত্তর গোপন নেটওয়ার্কের সদস্য, যেখানে যুক্ত রয়েছে অন্তত 10 থেকে 12 জন মার্কিন সামরিক কর্মকর্তা। এদের মধ্যে কয়েকজন মার্কিন নেভি সিল ও ডেল্টা ফোর্সের সঙ্গে যুক্ত। এই কর্মকর্তাদের কাজ ছিল ভারতের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করা এবং জাতীয় নিরাপত্তা সম্পর্কিত তথ্য বিদেশে পাচার করা। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এই নেটওয়ার্কের মূল নেতৃত্বে রয়েছেন স্টিফেন কোর্টনি, যিনি সিআইএর দক্ষিণ এশিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি 2019 সালে নেপাল হয়ে গোপনে ভারতে প্রবেশ করেছিলেন। গোয়েন্দা সূত্রে জানা যায়, তাঁর সফরপথে অন্তর্ভুক্ত ছিল মণিপুর, মিজোরাম, আসাম এবং পশ্চিমবঙ্গ। কলকাতায় তিনি দীর্ঘ সময় অবস্থান করেন এবং সেখান থেকে কার্যক্রম পরিচালনা করেন। ভারতীয় গোয়েন্দারা তাঁর গতিবিধি ট্র্যাক করে জানতে পারেন যে তিনি অন্ধ্রপ্রদেশে এক ভারতীয় মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, নিজের পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে। সূত্র মারফত পাওয়া তথ্যে বলা হয়েছে, স্টিফেন কোর্টনি ভারতের ভেতরে বিভিন্ন এনজিও ও আন্দোলনের মাধ্যমে তথ্য সংগ্রহের পাশাপাশি বিভাজনমূলক প্রচারণায় অর্থ যোগান দিচ্ছিলেন। গোয়েন্দারা তাঁর ব্যবহৃত যোগাযোগ যন্ত্রগুলির মধ্যে একটি স্যাটেলাইট ফোন বাজেয়াপ্ত করেছেন, যা নাসা সার্ভারে রেজিস্টার্ড ছিল। এই ফোনের মাধ্যমেই তিনি মার্কিন কর্তাদের সঙ্গে সংযোগ রাখতেন। ভারতের হাতে এত তথ্য আসার পর স্টিফেন কোর্টনি দেশের ভেতর থেকে পালিয়ে যান। গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে, তিনি সম্ভবত নেপাল বা বাংলাদেশের সীমান্তের কোনো গোপন স্থানে আশ্রয় নিয়েছেন। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে অনুসন্ধান চালানো হচ্ছে। এই ঘটনার পাশাপাশি ভারতীয় গোয়েন্দারা নজর রাখছে পশ্চিম সীমান্তে পাকিস্তানের কার্যকলাপের ওপর। সম্প্রতি গুজরাটের স্যার ক্রিক অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী একাধিক ফরওয়ার্ড অপারেটিং বেস তৈরি করেছে বলে তথ্য মিলেছে। এলাকায় রাডার, আর্টিলারি সিস্টেম এবং হার্ডেন বাংকার নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে এই ঘাঁটিগুলি মূলত অনুপ্রবেশ ও নজরদারি কার্যকলাপের উদ্দেশ্যে তৈরি হচ্ছে। স্যার ক্রিক ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি গুজরাটের শেষ প্রান্তে অবস্থিত একটি খাড়ি ঘেরা জলাভূমি অঞ্চল, যা পাকিস্তানের সঙ্গে সামুদ্রিক সীমান্ত ভাগ করে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, এই অঞ্চলের সমুদ্রতলে বিপুল পরিমাণ তেল ও গ্যাস মজুত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই সম্পদের ওপর অধিকার চায় এবং পাকিস্তান সেই স্বার্থে এলাকায় সামরিক ঘাঁটি স্থাপন করছে। ভারতীয় গোয়েন্দা রিপোর্টে আরও বলা হয়েছে, অতীতে পাকিস্তান এই অঞ্চল ব্যবহার করেছে ড্রাগ পাচার এবং সন্ত্রাসী অনুপ্রবেশের জন্য। সাম্প্রতিক মাসগুলোতে ভারতীয় কর্তৃপক্ষের সক্রিয় পদক্ষেপের ফলে সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন পাকিস্তান নতুন সামরিক পরিকাঠামো তৈরি করছে। অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরেও পরিস্থিতি অস্থিতিশীল। সেখানে মোট জনসংখ্যার 60% স্থানীয় কাশ্মীরি, যারা মূলত কৃষিকাজে যুক্ত এবং শান্তিপ্রিয়। বাকি 40% মধ্যে প্রায় 20% সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য এবং 20% অবসরপ্রাপ্ত পাক সেনা অফিসার। এদের দায়িত্ব হল স্থানীয় জনগণকে হুমকি দিয়ে জমি দখল করা এবং ল্যান্ড জিহাদ নামে নতুন নীতি প্রয়োগ করা। এই কর্মকাণ্ডের প্রতিবাদে পাক অধিকৃত কাশ্মীরের মানুষ প্রতিবাদে ফেটে পড়েছেন। মুজাফফরাবাদ, কোটলি সহ একাধিক এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে।
জনগণ পাকিস্তান সরকারের কাছে নিরাপত্তা ও মৌলিক অধিকারের দাবি তুলেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে 10 মিলিয়ন রুপির আর্থিক সহায়তা ঘোষণা করলেও তাতে শান্তি ফেরেনি। ভারতের পক্ষে এই ঘটনাগুলো কৌশলগতভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএসএফ এবং সেনাবাহিনী যৌথভাবে 45টি নতুন বাংকার তৈরি করেছে। সেখানে আধুনিক রকেট লঞ্চার, ইগলা ম্যানপ্যাড এবং মিলান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নৌবাহিনীর তত্ত্বাবধানে P-81 পসেইডন মেরিটাইম নজরদারি বিমানও পাঠানো হয়েছে, যা ম্যাক 54 টর্পেডো এবং অ্যান্টিশিপ মিসাইল সজ্জিত। রিয়েল টাইম নজরদারির জন্য হেরন টিভি ড্রোন ব্যবহৃত হচ্ছে। একই সঙ্গে নৌবাহিনীর বিশেষ কমান্ডো ইউনিট মার্কোস এলাকায় সক্রিয় রয়েছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে মার্কিন নেভি সিলের একমাত্র সমকক্ষ বাহিনী হল ভারতীয় নৌবাহিনীর মার্কোস ইউনিট। প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, স্যার ক্রিক নিয়ে কোনো ধরনের মিস অ্যাডভেঞ্চার হলে তার জবাব যথাযোগ্যভাবে দেওয়া হবে। তিনি উল্লেখ করেছেন যে 1965 সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী লাহোর পর্যন্ত পৌঁছেছিল। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও সতর্কবার্তা দিয়ে বলেছেন, পাকিস্তান যদি ভুল পদক্ষেপ নেয় তাহলে ভারতের সেনা ও নৌবাহিনী সেই দেশের ভূগোল পাল্টে দেবে। বিশ্লেষকরা মনে করছেন, স্যার ক্রিক অঞ্চলকে কেন্দ্র করে যে ধরনের প্রস্তুতি ভারত নিয়েছে তা পরিষ্কার বার্তা দেয় দেশের সীমান্তে কোনো প্রকার অনুপ্রবেশ বা বাহ্যিক প্ররোচনা বরদাস্ত করা হবে না। ভারতের আকাশে, স্থলে ও সমুদ্রে এখন ত্রিস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে পরিষ্কার, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি কেবল প্রতিরক্ষা নয়, প্রতি আক্রমণের ক্ষমতাও অর্জন করেছে। স্টিফেন কোর্টনি ও জেমস ওয়াটসনের মতো বিদেশি এজেন্টদের মাধ্যমে ভারতকে বিভাজনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গোয়েন্দা সূত্রে বলা হয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এবং যে কোনো বিদেশি হস্তক্ষেপ কঠোরভাবে প্রতিহত করা হবে। বর্তমানে স্যার ক্রিক অঞ্চলে ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বিএসএফ পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। দেশ জুড়ে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে প্রয়োজনে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানানোর জন্য। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সেনা প্রধান। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ভারত দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে এক কেন্দ্রীয় শক্তিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ভারত এখন কেবল প্রতিরোধ নয়, সক্রিয় প্রতিক্রিয়ার অবস্থানে রয়েছে। ভারতীয় সরকারের বার্তা স্পষ্ট, দেশের ভেতরে বা বাইরে যে কোনো ষড়যন্ত্রের জবাব মিলবে যথাযথ কৌশলে। এই অভিযান শুধু এক ব্যক্তির গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি প্রমাণ করেছে যে ভারতের গোয়েন্দা ব্যবস্থার নাগাল এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালীদের মধ্যেও পৌঁছে গেছে। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। মার্কিন সেনা অফিসারদের এই নেটওয়ার্কের মূল উদ্দেশ্য কী হতে পারে? এ, ভারতীয় প্রতিরক্ষা তথ্য সংগ্রহ, বি, মানবিক সাহায্য মিশন, সি, অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি। স্যার ক্রিক অঞ্চলটি কেন এত গুরুত্বপূর্ণ বলে মনে করেন? এ, এটি তেল ও গ্যাসের ভাণ্ডার সমৃদ্ধ অঞ্চল, বি, এটি পর্যটন কেন্দ্র এবং সি, এটি কৃষি উৎপাদনের জন্য বিখ্যাত। ভারতের পক্ষ থেকে স্যার ক্রিকে সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা কোনটি হতে পারে? এ, পিনাকা রকেট লঞ্চার সিস্টেম, বি, কূটনৈতিক আলোচনার পথ এবং সি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা।